আপনারা সবাই জানেন যে গত 10ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে 5 জন প্রসূতি তাদের আশঙ্কাজনক হওয়ার একটা ঘটনা ঘটে এবং তার মধ্যে একজন প্রসূতি মারা যান এবং বাকি দুজনকে গতকাল এসএসকেএমে 3 জনকে গতকাল এসএসকেএমে গ্রিন করিডোর করে এনে এসএসকেএমে ভর্তি করা হয়। তো এই বিষয়ে আমরা নিজেরা তো প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে রোগী মৃত্যু যে কোনো ঘটনা অত্যন্ত দুঃখের, আমরা শোকস্তব্ধ এবং আমরা আমাদের এসএসকেএমের যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা রয়েছেন তাদের থেকে তাদের শারীরিক অবস্থার খবরাখবর গোটাটাই রাখছিলাম। আমরা আজকে প্রেস কনফারেন্স করার কারণ হিসেবে আমরা যেটা বলতে চাইছি যে গতকাল আমরা ঘটনার পেছনেই নজর রাখছিলাম যে কি ঠিক হচ্ছে কি না হচ্ছে, তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম। গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটাভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই। 1 নম্বর ঘটনা হলো যে আরএল রিঙ্গার্স ল্যাক্টেট সলিউশন, যেটা প্রায় মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন প্রত্যেকটি ওটিতে বিশেষ করে সার্জারি বিভাগের আইসিইউতে প্রচণ্ড এর ব্যবহার রয়েছে। এইরকম একটা স্যালাইন, যে স্যালাইনকে অন্যতম দোষী বলে বা যার প্রভাব রয়েছে বলে এই ক্ষেত্রে বলে মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বারবার থেকেছে। আপনারা জানেন এই আমাদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলন চলাকালীন 7ই ডিসেম্বর, তার আগের কথা আমি বাদ দিলাম, তার আগের কথা 7ই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেট এই সলিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন। কি অভিযোগ? যে এই রিঙ্গার্স ল্যাক্টেট স্যালাইন দেওয়ার ফলে বিভিন্ন সময় রোগীদের কাঁপুনি, ঝাঁকুনি, রাইগর, আমরা মেডিকেল পরিভাষায় যাকে রাইগর বলি, এরকম একটা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে। বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেই ব্যাপারটার কোনো সলিউশন কিন্তু হয়নি। আমরা মনে করি এই ব্যাপারটা নিয়ে, আমরা জানি না এই মৃত্যুর পেছনে আরএল কতটা দায়ী, কোনোটাই বলা হচ্ছে তদন্ত করা হবে, মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, কিন্তু এই যে আরএল মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু নভেম্বর মাসে কর্ণাটকে 4 জন প্রসূতির মৃত্যু হয় বেল্লারি প্রদেশে। তারপর 16টা তার যে ড্রাগ টেস্ট হয় সেখানে সেই ড্রাগ টেস্টের পর 16টাতে ফেল করে এবং তাকে ব্ল্যাক লিস্ট করা হয়। এটার পরেও, এটা জানার পরে, এটা অজানা কোনো বিষয় নয়, এটা জানার পরেও এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বারবার প্রশ্ন ওঠা সত্ত্বেও কেন এই যে তদন্ত এই যে সংস্থা এবং তার যে স্যালাইন তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না, এটা আমাদের প্রথম প্রশ্ন। এটা যদি করা হতো তাহলে আজকে হয়তো রোগী মৃত্যুর মতো অবস্থা এড়ানো যেত। দ্বিতীয় কথা, আরএল বাদেও অক্সিটোসিন যে কোনো প্রসূতির ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে বহুল ব্যবহৃত, প্রত্যেক প্রসূতির মাকেই এটি দিতে হয়, বিভিন্নভাবে দিতে হয়, বিভিন্ন প্রোটোকলে দিতে হয়। এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহুদিন ধরে, এইটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন। আপনাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্য ভবনে এটা নিয়ে রীতিমতো ঝামেলা হয়েছে, যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। তাহলে আজকে এই যে আরএল, অক্সিটোসিন, এই যে নিম্নমানের বিভিন্ন ওষুধ, যেটা আমরা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের সময় আমাদের 10 দফা দাবির মধ্যে অন্যতম ছিল, এই যে নিম্নমানের নানা ওষুধ, এই যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো তদন্ত পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য দপ্তর কেন সঠিকভাবে করলো না? স্বাস্থ্য সচিব তার দায় এড়াতে পারেন না। আজকে তিনি বলছেন যে গোটা ঘটনায় চিকিৎসায় কি গাফিলতি হয়েছে সেটা খুঁজে দেখা হবে। হ্যাঁ, অতি অবশ্যই খুঁজে দেখা হোক, যে কোনো জায়গায় আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, এটা নিয়ে বলার কিছু নেই। বলা হচ্ছে সেই তদন্ত কিভাবে হচ্ছে, নিরপেক্ষ তদন্তকে তারা যেভাবে প্রহসনে পরিণত করেছেন সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু তদন্ত হোক। কিন্তু এই যে আরএল সংক্রান্ত, স্যালাইন সংক্রান্ত, অক্সিটোসিন সংক্রান্ত এই তদন্ত আগে কেন হয়নি? কেন 1 জন 2 জন মারা গেলে, প্রসূতি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটলে তারপর স্বাস্থ্য দপ্তরের টনক নড়ছে যে এটা নিয়ে সিআইডি তদন্ত করতে হবে, তদন্ত কমিটি দল গঠন করতে হবে? এর আগে কেন টনক নড়লো না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা দেখলাম যে একটা 7 তারিখের একটা নোটিশ আমরা সামনে পাচ্ছি, যে নোটিশে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তার 10টা 12টা একটা ওষুধের লিস্ট দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটাই অত্যাবশ্যকীয় ওষুধ, সেগুলো যাতে ব্যবহার না করা হয় এরকম একটা নোটিশ। আমরা জানি না কোন কলেজে সেই নোটিশ সরকারিভাবে গিয়েছে, বেশিরভাগ জায়গাতেই নাকি হোয়াটসঅ্যাপ আকারে সেই নোটিশ গিয়েছিল, কিন্তু তারপরেও
সেগুলো কি করে ব্যবহার হলো, সেগুলো স্টোরেজ কি করে হলো। গঙ্গাসাগর মেলা আমরা মিডিয়া থেকে খবরগুলোকে পাচ্ছি, গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে এই ওষুধ যেগুলো কিনা ব্ল্যাক লিস্টেড, সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান বা সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে, সেই জায়গায় কিভাবে এই স্যালাইন থাকছে সেটার উত্তর আমরা চাই। এই উত্তরগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। তৃতীয় কথা, এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো, এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকালভাবে স্থানীয়ভাবে যাতে নন ক্যাট পারচেস করে সেগুলোর সাপ্লাই মেটায়। আমরা খুব ভালো করে, আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোনো ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয় সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পারচেস করতে হয় তার জন্য কতটা সময় লাগে, তার জন্য ডিমান্ড দিতে হয়, তার জন্য সাপ্লাই আসে। তো ফলত গোটাটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে ওখানে অনেক ওষুধ আছে, বুপিভাকেন হেভি বলে একটা ওষুধ আছে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া আপনারা জানেন, সেই অ্যানাস্থেসিয়ার মানে অন্যতম প্রধান ড্রাগ যে ড্রাগটা দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না। সেটা কি তাহলে বাইরে থেকে কেনানো হবে? এরকম শুরু করে অ্যানাস্থেটিক ড্রাগ রয়েছে, এরকম প্রত্যেকটা ড্রাগ, স্যালাইন 3 লিটারের স্যালাইন রয়েছে, ম্যানিটল প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় ওষুধ। এই ওষুধগুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবেন? এই রাজ্যে তো সবকিছু ফ্রিতে পাওয়া যায়, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু ফ্রিতে পাওয়া যায়, তাহলে এরকম চিত্র আমাদের কেন দেখতে হবে যে রোগীর পরিজনরা বাইরে লাইন দিয়ে রয়েছেন, এই জিনিসগুলো বাইরে থেকে তাদের কিনতে হচ্ছে। এরপর আসা যাক এর পরের প্রশ্নে, যে এই যে স্বাস্থ্য সচিব যখন বললেন যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারিদের কোনো গাফিলতি এর মধ্যে আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, সিনিয়র চিকিৎসকরা নাকি সেখানে উপস্থিত ছিলেন না, সেই কারণে নাকি এই ঘটনা ঘটতে পারে এরকম একটা সম্ভাবনার কথা, সেই ব্যাপারে তারা তদন্ত করবেন এরকম একটা ঘটনা বলছেন। তদন্ত অবশ্যই করা দরকার। একটা নোটিশ আমরা দেখলাম মিদনাপুর মেডিকেল কলেজে, যে সেখানে বলা হচ্ছে যে কোনো পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা নিজেরা কোনো রকম ওটি এবং অ্যানাস্থেসিয়া তারা করতে পারবে না, করতে হবে এমডি এমএস যাদের ডিগ্রি হয়ে গিয়েছে এই রকম চিকিৎসক, মানে এসআর আরএমও বা সিনিয়র চিকিৎসকেরা। আমাদের প্রশ্ন হলো, অবশ্যই এটা নিয়ম যে প্রত্যেক যে ট্রেনি ডাক্তার রয়েছে, পড়ুয়া চিকিৎসক রয়েছে, তাদের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা চিকিৎসা করবেন, তারা অপারেশন করবেন, এটা নিয়ম। কিন্তু আমাদের এনএমসির গাইডলাইনে একদম স্পষ্ট লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, আপনারা চাইলে আমরা সেই ক্লজগুলো আপনাদের দিয়ে দেব, আমাদের লগবুক পূরণ করতে হয় যে ইন্ডিপেন্ডেন্টলি একজন চিকিৎসক এমডিএমএস যারা ট্রেনিং করছেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কতগুলো চিকিৎসা করতে পারছেন, কতগুলো ওটি করতে পারছেন, কতগুলো অ্যানাস্থেসিয়া দিতে পারছেন, এইটা আমাদের শিক্ষার পার্ট। এবার সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে ওখানে স্পষ্টভাবে ওই যে নোটিশটি, অত্যন্ত হাস্যকর একটি নোটিশ, যেখানে মানে এটা বলা হচ্ছে না যে শুধু সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে তাদের করতে হবে, বলা হচ্ছে যে সিনিয়র চিকিৎসকেদেরই করতে হবে, বাই দেমসেলস পিজিটিরা কোনো চিকিৎসা বা কোনো অপারেশন অ্যানাস্থেসিয়ার মতো ঘটনা মানে কাজ তারা করতে পারবে না, করলে পানিশমেন্ট দেওয়া হবে। এইটা একটা মানে নিয়ম বিরুদ্ধ বেআইনি একটা কথা। এবং দ্বিতীয় কথা, যদি সিনিয়র ডাক্তারদের উপস্থিতি প্রয়োজন হয়, এটা আবার আমাদের 10 দফা দাবিতে ফিরে আসি। আমরা বারবার বলেছি নিয়োগের কথা, আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো সংখ্যক সার্জারি অ্যানাস্থেসিয়া প্রত্যেক দিন হয়, সেই চিকিৎসা প্রত্যেকটা যদি সিনিয়র চিকিৎসককে করতে হয়, প্রত্যেক মানে অপারেশন পিছু অ্যানাস্থেসিয়া পিছু চিকিৎসক কি প্রত্যেক জায়গায় রয়েছে? প্রত্যেক জায়গায় কি রয়েছে? তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? কেন নিয়োগ হচ্ছে না? আমরা বারবার বলেছি স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, গ্রুপ ডি সবাইকে নিয়োগ প্রয়োজন। এই নিয়োগগুলো না করে এই ধরনের ভাষা একটা নোটিশ জারি করে, হাস্যকর নোটিশ জারি করে আসলে উল্টো দিকে অন্যদিকে জনগণের চোখকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এত দুর্নীতির কথা নতুন নয়, আপনারা সবাই জানেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, শাসক দলের ছাত্রনেতা আশিস পান্ডে, তারা এই দুর্নীতির জন্যই, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির জন্যই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে, তারা জেলে রয়েছে। তাদের ছাড়পত্রের জন্য রাজ্য সরকার এখনো নো অবজেকশন দিচ্ছে না। আমরা বারবার বলেছি এই রকমের দুর্নীতি তখনই এসেছে যে টেন্ডারগুলো তারা দিত নিম্নমানের ওষুধ বা যন্ত্রপাতি দেওয়ার, তারা প্রত্যেকটা জায়গায় দিত, শুধু আরজি করে নয়, প্রত্যেকটা সরকারি জায়গায়। তার সাথে এদের কি যোগাযোগ রয়েছে? এই তদন্তগুলো কখন হবে? এই প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত যায়, যে জায়গায় দুর্নীতি হচ্ছে, এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আজকে একজন মামুনি রুইদাসকে মরতে কেন হবে যে অক্সিটোসিন বা যে আরএল নিয়ে এতদিন ধরে প্রশ্ন তুলছি আমরা চিকিৎসকেরা, আমরা বারবার প্রশ্ন তুলছি। স্বাস্থ্য সচিব বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসছেন তা আমরা নাকি জানি না।
অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য সচিব হিসেবে এই কথা বলার যোগ্যতা, মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই, নৈতিক যোগ্যতা নেই, যৌক্তিকতা নেই। স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রককে, স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে, স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে। স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না এই কথা যে চিকিৎসায় গাফিলতি, হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে, কিন্তু ওই দিনকে মিদনাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল, প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন? না, আমরা চিত্রটা সবাই জানি। বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটিরাই এই চিকিৎসা করেন, সার্জারি করেন। সেসব জায়গায় কেন তাহলে, মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না, রোগীদের আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলো না? যে আরএলকে আমি নিজে অ্যানাস্থেশিয়া ডাক্তার, এখানে যারা সার্জারি অ্যানাস্থেশিয়া ডাক্তার আছে বিশেষত যারা আরএল ইউজ করেন, বহু জায়গায় আরএল ইউজ বন্ধ হয়ে গেছে। আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেবেন যে গত 1 বছর 1.5 বছর ধরে আমরা মজা করে রাইগর ল্যাকটেট, রাইগর মানে কাঁপুনি, রাইগর ল্যাকটেট বলে মানে মজা করি আমাদের পরিভাষায়, যে স্যালাইন চালানো হলো, রোগীর ঝাঁকুনি শুরু হচ্ছে, আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাঁকুনি কমার যে ওষুধ, কাঁপুনি বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই স্যালাইন আবার পাল্টে অন্য স্যালাইন চালানো হয়। এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে? সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোড়টা, এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই। এটা যে একটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন, যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাকলিস্ট হয়েছে, তারপর এত জায়গায় স্টোরেজ কেন? আপনি আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন, কোনো না কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেনই। এই স্যালাইন এখনো মজুত রয়েছে। সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে, যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে, যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে, তারপর তদন্ত কমিটি করে বলা হবে। এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা আসছে কি একটা হোয়াটসঅ্যাপে, কোনো প্রপার ডেজিগনেশন নেই যে কার তরফ থেকে বলা হচ্ছে, একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কথাটা বলা হচ্ছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে, ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয়, ডু দ্য নিডফুল। এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে হোয়াটসঅ্যাপে ঘুরছে। প্রত্যেকটা কলেজ বেসিসে এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। আমরা শুধু আরজি করের ক্ষেত্রেই দেখেছি একটা নির্দেশিকা বেরিয়েছে। তাহলে এই ধরনের গড়িমসি কেন হচ্ছে? এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে, এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো নৈতিক কোনো জায়গা নেই, তাকে অপসারণ করতে হবে। এটা আমাদের প্রথম বক্তব্য। এবং দ্বিতীয় বক্তব্য, এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় যে অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে, আরএল নিয়ে প্রশ্ন উঠছে, আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান, তারা এই ঠান্ডা করে যে আইএএস অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন, তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুন। আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি, যারা সিস্টার দিদি রয়েছে, যারা সিনিয়র ডাক্তার রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি, প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক। সেসব না করে কেবলমাত্র রাজনৈতিক আস্ফালনের জন্য কিছু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বর হতে পারে, কিন্তু 1 নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে 1 নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যুও কিন্তু এভাবে প্রত্যাশিত নয়, হওয়া উচিত নয়। যতই আমরা 1 নম্বর হই, তারপরেও একজনের মৃত্যুও, এগুলোকে বলা হয় ডাক্তারি পরিভাষায় প্রিভেন্টেবল ডেথ। এগুলো প্রিভেন্টেবল ডেথ। ডাক্তারিতে অনেক মৃত্যু আছে যেগুলো হয়তো আমরা আটকাতে পারি না, বহু চেষ্টা করেও, কিন্তু এগুলো সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ডেথ। সেগুলো কেন আটকানো যাচ্ছে না? এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রককে, স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে এবং তার পূর্ণাঙ্গ বিচার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে। আমরা স্বাস্থ্য সচিবকে, আমরা এই যে স্বাস্থ্যে, আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন? আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি, অথচ আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো প্রয়োজনই মনে করেননি। আর একটা কথা মনে রাখা দরকার, এই যে প্রসূতিদের আজকে এসএসকেএমে আনতে হলো, আমাদের প্রশ্ন এখানে যে কেন এসএসকেএমে আনতে হবে? মেদিনীপুর মেডিকেল কলেজ 21 বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল, সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না? উন্নত ক্রিটিক্যাল কেয়ার বিভাগ কেন থাকবে না? 24 ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না? আপনি গিয়ে দেখুন, ওখানে এগুলো নেই। কেন? সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুরের মানুষের কোনো প্রাণের মূল্য নেই? অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই? এসএসকেএমে যে আসতে পারবে, শুধুমাত্র কলকাতা অবধি যারা আসতে পারবে রেফার হয়ে তাদের প্রাণের মূল্য আছে। এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলেছিলাম। কোনোটারই কিন্তু আইওয়াশ দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে শাক দিয়ে মাছ দিয়ে শাক রাখার চেষ্টা চলছে। এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়, ভবিষ্যতে কিন্তু বারবার আবার
এই রোগী মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে এবং এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে। তো আমাদের আশা যে সরকার, রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতে পারে, কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে সেগুলো তদন্ত হোক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক। ধন্যবাদ। প্রশ্ন থাকলে প্রশ্ন আছে আপনাদের? দেখুন, আমরা বারবার প্রশ্ন করছি, যার উত্তরটা তো তারা দিতে চাইছে না। আমরা বারবার আমাদের আবেগ, ব্যথা, যন্ত্রণা দিয়ে আমরা যেহেতু স্বাস্থ্য সিস্টেমে আমরা জুনিয়র ডাক্তাররা সামনে সারিতেই থাকি, আপনারা জানেন, তো আমরা এগুলো নিজের চোখ থেকে দেখি। আমাদের প্রশ্নের উত্তর হয়তো ওনারা দিতে চাইছেন না, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি ওই মামনি রুইদাস মায়ের একদিনের বাচ্চা যদি প্রশ্ন করে তখন কিন্তু ওরা সারা জীবনের উত্তর দিতে পারবে না। তো ওই রকম উত্তর দেওয়ার জায়গা থেকে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন। আর যে যে প্রশ্নগুলো আমরা করছি, আমরা এর অনেক দিন আগেই বলেছিলাম যে এরকম একটা অযোগ্য স্বাস্থ্য সচিবের ওই পদে থাকার কোনো যোগ্যতাই নেই। উনি ওই জায়গা থেকে ইমিডিয়েটলি নিজের চেয়ারটা ছেড়ে দিন, অন্য কেউ আসুক, সে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরুক, এটা আমাদের দাবি। আর বাকি কথা ডক্টর দেবাশিস হালদার বলে দিয়েছেন। আমরা চাই সাধারণ মানুষের এই স্বাস্থ্য নিয়ে কোনো রকমের ছিনিমিনি যাতে না খেলা হয়। আজকের কোনো ঘটনা ঘটে গেল আর জুনিয়র ডাক্তার যারা জীবন বাঁচানোর জন্য সেখানে থাকবে তাদেরকে দায়ী করে দিয়ে বাকি দুর্নীতির চক্করে সব কিছু ঢাকা দেওয়া হবে, এটা কিন্তু আর বেশি দিন আমরা সহ্য করব না। আমরা একত্রিত হয়েছি, এ ব্যাপারে আমরা জোরালো থেকে জোরালো প্রতিবাদ করতে থাকি। যার ভিতরে ফাঙ্গাস ভাসতে দেখা যাচ্ছে, সেরকম একটা স্যালাইন সাপ্লাই হচ্ছে। সেই জিনিসটা কীভাবে আমরা ডিজাইন করবো যে আজ থেকে বেশ কিছুদিন আগে অন্য স্টেটের গভর্নমেন্ট সেটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে এই স্টেটকে তারা চেতাবনী দিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে যে এরকম একটা ব্ল্যাক লিস্টেড মেডিসিন আমরা ইউজ করছি না, আপনারাও করবেন কিনা আপনারা দেখুন বলে এরকম একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে এবং সেটাও মিশন নিগমের নাম করেই তারা পাঠিয়ে। তারপরও এতদিন ধরে এই মেডিসিনটা আপনার এই আরএলটা ইউজ হচ্ছে। আজকে তদন্ত করে কী খুঁজে পেতে যাচ্ছে আরএলের কী তদন্ত করলেন হবে? যে ল্যাবরেটরিতে টেস্ট করাবে সেই ল্যাবরেটরি তো ল্যাব অ্যাসিস্ট্যান্টই নেই। একটা ল্যাবরেটরি যেখানে মিনিমাম একটা অ্যাসিস্ট্যান্ট থাকা দরকার, ল্যাবরেটরি টেস্ট করা দরকার, সেখানে গিয়ে দেখবেন যে ভ্যাকেন্সি ফাঁকা। কে টেস্ট করে? পুরো দুর্নীতির জায়গা থেকে রিক্রুটমেন্ট ফাঁকা থেকে শুরু করে লোক নেই, জোন নেই। আজকে বলছে জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করতে পারবে না, অপারেশন করতে পারবে না। পর্যাপ্ত সিনিয়র ডাক্তার হসপিটালে আছে তো? যদি না থাকে বন্ধ করে দিন হসপিটালগুলো। সাধারণ মানুষকে বলে দিন যে আমরা দিতে পারছি না। এ ধরনের সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। আমার মনে হয় আজকের আমি জুনিয়র ডাক্তার, কালকের নতুন জুনিয়র ডাক্তার আসবে, এর ঘাড়ে ওর ঘাড়ে কোপ না দিয়ে সঠিকভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু সাজেশান দেবো, আমরা কেউ বলিনি আমরা স্বাস্থ্য অধিকর্তা হয়ে যাবে। একটা সাজেশান বেসিক আমরা দিতে দিয়েছিলাম, এই সাজেশানও তারা নেওয়ার জন্য অলরেডি নয়। তো আজকে তার জন্য এরকম একটা ঘটনা আমাদের দেখতে হবে। রাজ্যবাসী হিসেবে, ডাক্তার দূরের কথা, মানুষ হিসেবে আমাদের খারাপ লাগছে। সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে। কারণ আমরা চাই, এটা আমরা পরিষ্কারভাবে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা এই জায়গাটা একটু মজবুত করে, শক্ত করে, সাধারণ মানুষের পরিষেবাটা একটু ভালো করে দিতে। এটা জুনিয়র ডাক্তার এর থেকে বেশি আমাদের কোনো চাওয়ার নেই। এই জিনিসটা চাইতে গিয়েই আমরা একটা আন্দোলন করতে হবে। এটা একটা দুঃখের বিষয়। সিআইডি তদন্তের নির্দেশ দিলেন, হিউম্যান ফ্যাক্টরটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলে সেটাকেই তারা ফোকাস করছেন। পিজিটিরা সেখানে ট্রেনিংরা সার্জারি করছে, সেই বক্তব্য উঠে কোথাও কি তোমরা মনে করছো যে প্রশাসন বিরল যাওয়ার চেষ্টা করছে আমাদের সঙ্গে? আমরা তো মানুষের পক্ষে, প্রশাসন কি মানুষের পক্ষে? প্রশাসনটাকে সবার আগে সেই দিকটা নিজেদের তরফ থেকে ক্লিয়ার করতে হবে। কারণ আমরা চাই আমরা মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের হয়ে কথা বলি। আমরা এক্সপেক্ট করবো প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার সেই ওয়েতেই চিন্তা করবে। তো যদি দুজনের চিন্তা, সদিচ্ছা একদিকে থাকে তাহলে এখানে সংঘাতের জায়গা কোথায়? তারপরে কোথাও কি ধরে স্বাস্থ্য প্রশাসন মনে করছে যে তারা মানুষের দিকে যে ভালোটা ওনাদের চিন্তা করার কথা, যে দায়িত্ব কর্তব্য থাকার কথা সেটা ভাবছেন না, করছেন না, কোথাও তো প্রশ্ন থাকছে। তো এই ধরনের অন্যায় যার আন্ডারে ছাতায় বসে বসে একজন ব্যক্তির নাম এবং ডিস্ট্রিক্ট নিয়েই বলছি,
ওই ধরনের চেয়ারে বসে উনি যেভাবে পরিচালনা করছেন সেভাবে সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ভালো বলে আমাদের মনে হচ্ছে। ওই চেয়ার থেকে দরকার যে সেখানে কী কী ফ্যাক্টর থাকতে পারে, কী কারণে হতে পারে, কেননা সেখানে অনেকগুলো অপারেশন হচ্ছে, বাকি অপারেশন হচ্ছে, ওই 5টি স্পেসিফিক অপারেশন কেন হলো, প্রসূতির মৃত্যুর মতো একটা ঘটনা যেখানে আমরা আগে দেখেছি অন্য রাজ্যে ঘটেছে, আরএল দিয়েই হয়েছে, সেখানে আরএলের প্রতি সন্দেহ সব থেকে বেশি। এবং আরএল আমরা রোজকার ব্যবহারে, আমরা যারা ডাক্তার আমরা রোজকার ব্যবহারে আরএল নিয়ে বহু অভিযোগ গত 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আমরা বারবার জানিয়েছি। সেই গোটা ঘটনার দায় কিন্তু স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই নিতে হবে। আমরা চাইছি এটার পূর্ণাঙ্গ তদন্ত এবং যে নিম্নমানের ওষুধ, এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের তদন্ত, তার মালিককে, তার কতদূর অবধি তার যোগাযোগ, কেন তার বিরুদ্ধে কোনো যোগাযোগ মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এত কিছুর পরেও এখনও একটা প্রপার কলেজে যে নোটিশ সেটাখানে পুরো কেন এলো না। এবং এই যে ওষুধ ব্যবহার বলা হচ্ছে যে এই কোম্পানির ওষুধগুলো আপাতত ব্যবহার বন্ধ, তাহলে আপাতত ব্যবহার বন্ধ হলে কোন ওষুধগুলো ব্যবহার হবে হাসপাতালে, সেইগুলো পেশেন্টরা কোথা থেকে পাবে, সেগুলো হাসপাতাল কি সবগুলো কিনে আনতে পারছেন নাকি পারছেন না, সেক্ষেত্রে পেশেন্টদের যে হয়রানি হচ্ছে, টাকা খরচা হচ্ছে, তার দায় কে নেবে? এই প্রত্যেকটা দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই নিতে হবে। দেবাশিস, এই যে মুচলেখা লেখানো হলো পেশেন্ট পাঠিয়ে, একজন চিকিৎসক ঠিক কোন অবস্থায় পড়লে এই ধরনের মুচলেখা লেখা, সেটা যদি একটু একদম যে ঘটনাটি বলছেন, আমরা জানি যে কনসেন্ট ফর্মে এরকম একটা জিনিস এসেছে যে আরএল বা এরকম স্যালাইনে কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তার ডাক্তারদের নয়, এরকম একটা বিষয় ওখানে লেখানো হয়েছে। একজন মানে ডাক্তারকে কোন পরিস্থিতিতে গেলে এইরকম একটা কনসেন্ট লেখাতে আপনি বুঝুন যে ডাক্তারবাবু দেখছেন যে অপারেশন চলছে এবং যে আরএল মানে স্যালাইন চলছে সেখান থেকে একটা রিয়াকশন হচ্ছে, তখন তার মাথায় প্রথম আসছে যে তাকে হয়তো এটাতে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। যে বলা হবে যে এই আরএল, যে আরএল অলরেডি কিন্তু অন্য রাজ্যে ব্ল্যাকলিস্টেড, সেই আরএল কেন চালানো হলো, যেদিকেই হয়তো ঘটনাটা ঘুরছে, যেদিকেই ঘটনা ঘটছে, যেভাবে স্বাস্থ্য সচিব কথা বলছেন যে সেখানে শুধুমাত্র নাকি জুনিয়র ডাক্তাররা ছিল, 3rd ইয়ার পিজিটি তারা অপারেশন করবে না তো কারা অপারেশন করবে? আজকে 3rd ইয়ারে একজন চিকিৎসক যদি ইন্ডিপেন্ডেন্টলি চিকিৎসা না করেন, তিনি পাস করার পর দিন তিনি গ্রামে যাবেন, গ্রামে গিয়ে তারপর তিনি একা কী করে চিকিৎসা করবেন? এটা তো আসলে যে একটা নোটিশ বের করা হয়েছে, বলা হচ্ছে যে পিজিটিরা নাকি কোনো চিকিৎসা করতে পারবে না। আসলে যেটা হওয়া উচিত আইনত যে একা করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন, কিন্তু সিনিয়র সুপারভিশন করবে। এটা একটা আইনি কথা, এটা একটা ঠিকঠাক কথা। এখানে বলা হচ্ছে যে না, কারণ সুপারভিশনে নয়, সিনিয়রকেই একমাত্র করতে হবে। তাহলে মানে তারা শিখবে কী করে? তারা শিখে যখন গ্রামে যাবে, গ্রামে এখন তো গ্রামে নিয়োগ হচ্ছে না, আপনারা সবাই জানেন যে এই যে মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, তাতে কোনো নিয়োগ নেই। কীভাবে চালানো হচ্ছে? যারা পাস করছেন তারা বন্ড এসআর হিসেবে সেখানে যাচ্ছেন, পাস মানে সেখানে তারা চিকিৎসা করছেন। বন্ডে যদি তারা 3 বছর তারা কোনো চিকিৎসা করলেন না, অপারেশন করলেন না, অ্যানাস্থেসিয়া দিলেন না, পাস করে তারপর ঠিক তার পরদিন তিনি গ্রামে চলে গেলেন, তিনি একা, এটা তার মানে কি? এই নোটিশ আসলে গ্রামের যে মানুষ যারা চিকিৎসা পাবে তাদের স্বাস্থ্যের অধিকারের উপর সরাসরি একটা আঘাত, এটা বলেই আমরা মনে করি। আর লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে এই দেখা যাচ্ছে এসএসকেএমে বলো, এনআরএস বলো, মেডিকেল কলেজ, এখনও ওইগুলো মানে স্টোরে ঢোকানো হচ্ছে ওয়ার্ড থেকে। এতদিন কি থাকার কথা? আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ওয়ার্ড থেকে স্টোরে নিয়ে যাওয়া, একেবারেই থাকার কথা নয়। এইখানেই তো প্রশ্নটা, এই যে মানে সমন্বয়ের অভাব, যে এই একটা জিনিস ঘটলো, একটা ব্ল্যাকলিস্টেড হলো, তার একটা প্রপার অর্ডার প্রত্যেক জায়গায় আসার কথা, প্রত্যেক জায়গায় ম্যান পাওয়ার সেখানে মানে লাগানোর কথা, ডিক্রুট করার কথা, যে এক্ষুনি এই গোটা যাতে ভুলবশত এই যে এতদিন পর ওয়ার্ড থেকে স্টোরে সরানো হচ্ছে, তার মানে কি? তার মানে প্রপার নির্দেশিকা নেই, যথেষ্ট লোক নেই ওই ঘটনাটাকে, বা যথেষ্ট ব্যবস্থা নেই। এর মাঝখানে যদি ভুল করে একটা স্যালাইন বা অন্য কোনো জায়গায় যদি চলে যায়, এবং দুর্ভাগ্যজনক হয়, আমি বলছি না যে প্রত্যেকটা স্যালাইন বিষাক্ত, এরকম কোনো আমরা ডাক্তার, আমরা মানে এই ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার কোনো জায়গায় নেই যে আমরা বলছি যে ওই ব্যাচে মানে ওই কোম্পানির প্রত্যেকটা ওষুধ খুব বিষাক্ত, এরকম নয়। কিন্তু থাকতেই তো পারে ওই ব্যাচের কোনো জায়গা যদি থেকে যায়, সেটা কে চেক করবেন? আমরা জানি না সেটা কোন ব্যাচে, আমাদের কাছে তো নির্দেশিকা আসতে হবে যে এই ব্যাচের এই জায়গার সবগুলো সরিয়ে রাখা হোক। তাহলে এর দায় কে নেবে? এর দায় এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেই সব কিছু ঘুরিয়ে যাবে, যে ডাক্তার সেটা দিয়েছিলেন অথবা যে সিস্টার দিদি, নার্স দিদি সেটা সই। এর আগে আমরা দেখেছি কোভিডের সময়, আপনাদের সবার মনে থাকবে, মেডিকেল কলেজ হাসপাতালে টসিলিজুমাব একটা সংক্রান্ত একটা দুর্নীতি হয়েছিল, তাতে কে শাস্তি পেয়েছিল আপনারা সবার মনে আছে। শাস্তি পেয়েছিলেন যে সিস্টার দিদি সেটাতে সই করেছিলেন, তাকে শীতলকুচি না দিনহাটা না নর্থ বেঙ্গল সেখানে ট্রান্সফার করে দায় সারা হয়েছিল। ফলত এটা নতুন কিছু নয় যে এরকম একটা মৃত্যুর মতো ঘটনা ঘটে, দুর্নীতির ঘটনা ঘটে, এবং তার দায় কোনো না কোনো স্বাস্থ্যকর্মী, সেটা ডাক্তার হতে পারে, সেটা নার্স হতে পারে, টেকনোলজিস্ট হতে পারে, তার ওপর চাপিয়ে গোটা ব্যাপারটা থামা যাবে। আমরা চাই যে দুর্নীতিগুলো রয়েছে, নিম্নমানের ওষুধ, দালাল চক্র, নিম্নমানের ওষুধ, এই সবগুলো তদন্ত হোক এবং যারা দোষী সেই দোষী শাস্তি হোক। কেননা এটা যদি না দেখুন, এটা আমরা আমাদের জন্য বলছি না, আমাদের জন্য অবশ্যই বলছি, কেননা আমাদের নিরাপত্তা প্রশ্ন, আমাদের হাতে পেশেন্ট
যদি ওই ভুল ওষুধে মারা যায় আমাদের উপর ক্ষোভ হবে, কিন্তু আসল টাকা আসল রোগীদের জন্য এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর কারা নির্ভরশীল? গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ, সাধারণ একজন প্রান্তিক মানুষ নির্ভর করছে। তাদের স্বাস্থ্যের এই খেয়াল তো স্বাস্থ্য দপ্তরকে রাখতে হবে। যদি তারা না রাখতে পারেন তাহলে তারা ব্যর্থ। স্বাস্থ্য সচিবকে মানে অবিলম্বে সরাতে হবে, অপসারণ করতে ওষুধ, যে ফলটি ওষুধ সেটাকে ব্ল্যাকলিস্ট হচ্ছে, সেই ওষুধ দেওয়ার ফলে এরকম একটা অবনতি হয়ে থাকতে পারে এরকম প্রশ্ন। সেখানে দাঁড়িয়েও এরকম একটা নিদান গেল। মেদিনীপুর মেডিকেল কলেজের নোটিশ বেরোচ্ছে অ্যাজ পার ডিরেক্টিভ ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, এরপর থেকে কোনো MD/MS ডিগ্রি না পাওয়া, অর্থাৎ PGT ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার শিক্ষারত যে জুনিয়র ডাক্তার তারা কোনোভাবেই অ্যানেস্থেসিয়াও দেবেন না, ওটিও করবেন না। যেখানে আমাদের যে শিক্ষার যে গাইডলাইন রয়েছে, ইনএমসির যে গাইডলাইন রয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে আমাদের কিছু জিনিস ইন্ডিপেন্ডেন্টলি বহু কিছু ঘটনার একটা বিচার করে দেখলে দেখা যায় যে ক্ষেত্রে ছাত্রছাত্রীকে একটা অভিযোগ উঠেছে কোনো নিজের জায়গা থেকে থাকতে বা নিজের বিরুদ্ধে অভিযোগ থাকতে তোমাদের বিরুদ্ধে বা চিকিৎসকদের বিরুদ্ধে আমি তার সেই জায়গা থেকে তুলে ধরবো, এমন কোনো নিশ্চয়ই বলাই যায়। একদমই, মানে আর এটা সাধারণ মানুষের কাছেও আর স্পষ্ট করার কোনো অবকাশ রাখে না, কেন তারাও দেখতে পাচ্ছেন যে একের পর এক রাজ্যে এরকম দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতির চিত্র সামনে আসছে। একের পর এক এভাবে রোগী মৃত্যু হচ্ছে এবং তার দায় সম্পূর্ণভাবে তিনি হাত থেকে ঝেড়ে দিচ্ছেন এবং তিনি কোনো অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন না। এইখানে দাঁড়িয়ে আমরা মনে করি কোনোভাবেই তিনি ওই চেয়ারে বসার যোগ্য নন এবং আজকে দাঁড়িয়ে একজন অভয়া, একজন মামনি রুইদাসের মৃত্যু দিয়ে যদি আমাদের এই শিক্ষা নিতে হয়, আমরা তার জন্য আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই শিক্ষা একজনের মৃত্যু দিয়ে নিতে হচ্ছে, কিন্তু আমরা যদি এই মৃত্যু থেকেও শিক্ষা না নিই ভবিষ্যতে আরও মৃত্যু নেই। জিনিস বারবার এরকম ঘটনাই থাকে, তাহলে কিন্তু এরকম রোগী মৃত্যুর ঘটনা বারবার ঘটবে, মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে। এবং এটাকে কেবলমাত্র মানে জুনিয়র ডাক্তার বা ডাক্তারের গাফিলতি, চিকিৎসায় গাফিলতি হলে অবশ্যই তার তদন্ত হবে, সেটা আমরা কখনোই বলছি না যে সেটা মানে হতেই পারে না কখনো। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে গাফিলতি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তদন্ত হওয়া দরকার। কিন্তু চিকিৎসায় গাফিলতির জন্য এই স্পেসিফিক জিনিসগুলো ঘটছে, এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা মানে গোটা ঘটনাকে আসলে মানে মোট ঘোরানোর একটা চেষ্টা করে আমাদের মনে হয়। বেশি ডোজ দেওয়া হয়েছে এবং তোমরা যেটা বলছো যে অক্সিটোসিন নিয়ে অভিযোগ আজকে না, মানে এই অক্সিটোসিনের ক্ষেত্রে তোমাদের যে এই মানে সার্বিকভাবে চিকিৎসকদের এই অভিযোগ মোটামুটি তাও কত বছরের? দেখুন, আমার জানা মতে আমি এটা জানি, আমি যখন নিজে ইন্টার্নশিপ করছি মানে 2016-17 সাল এরকম একটা সময় থেকে কিন্তু এই অক্সিটোসিন নিয়ে আমরা প্রথম কথা শুনতে পেয়েছি। আমি নিজে যখন নিম্নমানের, মূলত নিম্নমানের কাজ হয় না। অক্সিটোসিনের কাজ হচ্ছে সার্ভাইকাল রাইপেনিং, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে এবং সিজারিয়ান সেকশনে, দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সময়ে ওটা ব্যবহার করা হয়। ওটা যদি ঠিকভাবে মানে ওটা যদি ঠিক যোগ্যতার বা মানের না হয় তাহলে PPH মানে পোস্ট প্যারেন্টাল মানে পেশেন্টের প্রসূতি মায়ের গর্ভপাত মানে বেবি ডেলিভারি হওয়ার পর রক্তপাতের সম্ভাবনা অনেক বেড়ে যায়, PPH বলা হয় এটাকে। তো এই জিনিসটা হয় অক্সিটোসিন যদি ঠিকভাবে কাজ না হয়। ফলত আমরা দেখি আমরা এমন হয়েছে যে অক্সিটোসিনও ইউজ করে কাজ হচ্ছে না, মেথারজিন বা কার্বেটোসিন এরকম অল্টারনেটিভ ওষুধ আমাদের ব্যবহার করতে হচ্ছে। এই অভিযোগ বহুদিনের অভিযোগ। আমরা জানি না এই ঘটনা কেন হলো, এটা অক্সিটোসিনই মূল দায়ী নাকি RL। আমাদের মূল সন্দেহের জায়গা অনেক বেশি RL এর দিকে থাকছে, কেননা RL এর আগে প্রসূতি এবং RL এবং অক্সিটোসিনের কোনো বিষয় হচ্ছে কিনা সবটাই মেডিকেল বোর্ড তদন্ত এবং সামনে আসুক। কিন্তু যদি তদন্তের অভিমুখ এইগুলোর দিকে না থেকে কোন ডাক্তার ওখানে উপস্থিত ছিলেন, কে অপারেশনটা করেছিলেন তার উপর দিয়ে সোললি ফোকাসড হয়ে যায়, তাহলে এই সমস্যার সমাধান হবে। দাদা, যে বিষাক্ত RL নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, কথা চলছে, সেখানে অন্য রাজ্যে যেখানে বয়কট করে দেওয়া হয়েছে সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যে ব্যবহার করা হয়েছে, উল্টে দোষ দিচ্ছেন স্বাস্থ্য সমিতি মুখ্য সচিব জুনিয়র ডাক্তার। দেখুন, এটা বলার কিছু নেই। এই যে বিষাক্ত বলা ঠিক নয়, সেটা নিম্নমানের হতে পারে, অপরিশ্রুত হতে পারে। এই যে RL থেকে এই ঘটনা ঘটেছে সেটা যদিও এখনও প্রমাণের দাবি রাখে, কিন্তু এর ঘটনা নতুন নয়। এই ঘটনা আমরা দেখেছি কর্ণাটকে আগে ঘটেছে। এই কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তার বেশ কয়েকটি ড্রাগকে সেখানে অলরেডি ব্ল্যাকলিস্ট করা হয়েছে বহুদিন আগে, 3-4 মাস 5 মাস আগে। তারপরেও পশ্চিমবঙ্গে এই কোম্পানির ওষুধ কীভাবে চলছিল, কেন চলছিল, এটা আগে তদন্ত হওয়া উচিত। যে অক্সিটোসিনের প্রসঙ্গ আছে, যে অক্সিটোসিনের নিম্নমান, অক্সিটোসিনও একটা দায়ী হতে পারে, তার নিম্নমান নিয়ে বহুদিন ধরে ডাক্তাররা সরব রয়েছেন, সেটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু এই যে নিম্নমানের ওষুধ বলুন বা ভুল ওষুধ বলুন, জাল ওষুধ বলুন, এর চক্র যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর মধ্যে একটাভাবে চালু রয়েছে, এটা তো আমরা আগেই বুঝতে পেরেছি। এই যে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, তারা যে গ্রেপ্তার হয়েছেন, তারা কেন গ্রেপ্তার হয়েছেন? তারা গ্রেপ্তার হয়েছেন নিম্নমানের ওষুধ, নিম্নমানের যন্ত্রপাতি, তার টেন্ডার পাইয়ে দেওয়ার বিভিন্ন দুর্নীতি।
তো ফলত এটা তো অলরেডি রয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে কেন তদন্ত করা হচ্ছে না, এই ব্যাপারগুলো নিয়ে কেন দায় নিচ্ছে না স্বাস্থ্যমন্ত্রক? উল্টো দিকে নাকি বলা হচ্ছে যে ওই দিনকে পিজিটি যারা ছিলেন, জুনিয়র ডাক্তার ছিলেন, তারা চিকিৎসা করেছেন বলে নাকি এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে, তার সুপারভিশনে প্রত্যেকটা চিকিৎসা, প্রত্যেকটা অপারেশন হওয়া উচিত। সে নিয়ে তদন্ত হোক, সে নিয়ে কিছু হলে আমাদের বলার কিছু নেই। কিন্তু চিকিৎসা কিন্তু প্রত্যেকটা অপারেশন কিন্তু জুনিয়র চিকিৎসকরাই করেন। না হলে এত সিনিয়র চিকিৎসক পশ্চিমবঙ্গে নেই যে তারা প্রত্যেকটা চিকিৎসা, প্রত্যেকটা অপারেশন, প্রত্যেকটা অ্যানাস্থেসিয়া শুধু সিনিয়র চিকিৎসকরা দেবেন। তাহলে এত অপারেশন হতে পারে না। আপনারা জানেন যে সরকারি হাসপাতালে কত পরিমাণ সিনিয়র মানে অপারেশন হয়। এবং আরেকটা কথা, এই যে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারেরা কোনো অপারেশন করবেন না, আপনারা জানেন যে 3 বছর মানে পড়াশোনার পর পরীক্ষা দিয়ে তারপর আমাদের গ্রামে পাঠানো হয় বন্ড পিরিয়ড সার্ভ করার জন্য। তো 3 বছর আমরা যদি নিজে কোনো অপারেশন না করি, নিজেদের যদি অপারেশন করতে না দেওয়া হয় পড়ুয়া চিকিৎসকদের, তাহলে পাশ করার পর তারা তো গ্রামে যাবেন। সেই গ্রামে গিয়ে গ্রামের মানুষের যে চিকিৎসা, সেখানে তারা সার্জারি করবে, তারা একা সেখানে কীভাবে করবেন? তো ফলত গোটাটাই আসল যে দুর্নীতির জায়গাটা, যে ধোঁয়াশার জায়গাটা, সেই দিক থেকে গোটাটাই ঘুরিয়ে, স্বাস্থ্য সচিবের অপদার্থতার জায়গাটা, সেটা থেকে গোটাটাই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মানে কেবলমাত্র ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা কিন্তু নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে যখন কোভিডের সময় টসিলিজুমাব কাণ্ড ঘটেছিল, দুর্নীতি ঘটেছিল, তখন তার শাস্তির কোপ নেমে এসেছিল একজন নার্সেরও। একজন নার্সকে মানে তাকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, যেন বুঝে তিনি সেই টসিলিজুমাবগুলো বাইরে পাচার করেছেন। তো ফলত এটা স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত মানে পুরনো ষড়যন্ত্র বলতে পারেন, যে এরকম কোনো সংবেদনশীল ঘটনা ঘটলেই সেই মোড়টা কেবলমাত্র ডাক্তারদের দিকে চালিয়ে দেওয়া। কিন্তু আমাদের ধারণা সাধারণ মানুষ গোটা ব্যাপারটা বুঝবেন। আমাদের খারাপ কোথায় লাগছেন জানেন, যে এরকম একজন প্রসূতিময়ের মৃত্যু, মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা দিয়ে তারপর সরকারের চোখে আঙুল দিয়ে আমরা বাকি 3 জনে এখনও আশঙ্কাজনক, আমরা জানি না। আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। অবশ্যই আমাদের মেডিকেল টিম যারা SSKM রয়েছেন প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। কিন্তু একজনের মৃত্যুর মতো, মানে মামুনি রুই দাসের মৃত্যুর মতো একটা দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে তারপর এতগুলো কথা মানে সরকারের কানে ঢুকছে, এইটা দুর্ভাগ্যজনক। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ছিলেন না, তো প্রশ্ন উঠছে। দেখুন, কুণাল ঘোষের মানে তিনি একজন অডাক্তার, অভদ্র একজন ব্যক্তি, তার কোনো কথা প্রতিক্রিয়া দেওয়ার কোনো জায়গায় নেই। আন্দোলনরত তো সবাই ছিলেন। আরজিকর কাণ্ডের অভয়ার বিচারের জন্য আন্দোলনরত মানে ডাক্তার কেন, প্রত্যেকটা স্তরের মানুষ ছিলেন। তিনি কি আজকে একটা ব্রিজ ভাঙলে গিয়ে বলবেন যে ওই যে ইঞ্জিনিয়ার ছিলেন, যে ইঞ্জিনিয়ার বানিয়েছেন বা ট্রাফিক পুলিশ ছিলেন, তিনি আন্দোলনে ছিলেন কি না? আমাদের তো প্রশ্ন এটা যে কুণাল ঘোষ যে উদ্দেশ্য নিয়ে বলছেন, যে ডাক্তারদের ফাঁসানোর উদ্দেশ্যে নিয়ে উনি কোনো ষড়যন্ত্র করেনি তো, তাহলে তিনি এত কথা জানছেন কি, এত কথা বলছেন কি? উনি যে মাপের মানুষ, যে ধরনের অভদ্রতা তিনি করছেন, উনি ওই বিষাক্ত স্যালাইনের মানে সাপ্লাই করেননি তো কুণাল ঘোষ নিজে কি? এই প্রশ্ন তো আমাদের থাকবে যদি উনি এই প্রশ্ন করেন। তো আমাদের কথা এটাই যে এই ধরনের একটা সেন্সিটিভ ঘটনাকে নিয়ে এই ধরনের রাজনীতির কথা যদি উনি বলে থাকেন, এটা একদম মানে অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ঘটনা। ঠিক আছে, তো এটার প্রপার তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, যে ফ্যাক্টর এর জন্য দায়ী সেগুলো সামনে আসুক এবং সেটার সমাধান হোক। এবং স্বাস্থ্য সচিবকে কিন্তু এর দায় নিতে হবে। এতগুলো ঘটনা ঘটছে, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কিছু দায় নিচ্ছেন না এবং বলছেন হ্যাঁ আমরা তদন্ত করে দেখবো। সেটাই তো ব্যাপার, যে এত মানে মৃত্যু আছে, যে কত হাজার মরলে পরে মানবে তুমি, শেষে অনেক বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এতগুলো মৃত্যু হতে হচ্ছে, তারপর মানে স্বাস্থ্যমন্ত্রী রুষ্ট হচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রককে দায় নিতে হচ্ছে। স্বাস্থ্য সচিবের আজকে যে জায়গা, সেই জায়গায় থাকার তার কোনো মানে কোনো অধিকারই নেই, তার কোনো নৈতিক জায়গাই নেই, এটা আমরা মনে করি। গতকাল বলেছেন সিআইডি তদন্তের দাবি কাজই নয়। মুখ্য সচিবের এখন যে কারণে বলতে খারাপ লাগছে, কাজ হয়ে গেছে যে ওকে ম্যাম, ইয়েস ম্যাম, নো ম্যাম, এই 3টে ওয়ার্ড ওখানে বলে আসবে, আর বাকি কাজগুলো এখানে প্রেস কনফারেন্স। অনেক আধিকারিকদেরকে আগে দেখতাম, আধিকারিক যারা রিটায়ারমেন্টের পরে কী বলবো পলিটিক্যাল লিডার হয়ে এনাকে দেখছি হয়তো পার্টির মুখপাত্র হয়ে যাবে। এটা একটা নিম্নমুখী। মুখ্য সচিবের কথা নিয়ে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না, বলবো না, আমরা এতটা চিন্তিত না। আমরা সাধারণ মানুষের পরিষেবা আজকের একটা মৃত্যু, একটা মৃত্যু দেখে রাজ্যবাসী দেখতে ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এরকম মৃত্যু আমরা দেখতে দেখতে এত চিকিৎসা সেই হেলথ সিস্টেমের মধ্যে। তাহলে আজকে একটা 26 টাকা, একটা 30 টাকার জন্য একটা বাচ্চার, একটা মায়ের জীবন কেটে, ওই বাচ্চা যে একদিনের বাচ্চা যদি প্রশ্ন করে যে তখন যখন আমার মা মারা গিয়েছিল তোমরা তখন কী করছিলে, সেই উত্তরটা আমরা দিতে পারবো তো? ডাক্তার তো অনেক পরের কথা, মুখ্য সচিব পরের কথা, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী অনেক পরের কথা। মানুষ হিসেবে এই প্রশ্নের সামনে আমরা দাঁড়াতে পারবো না।
অবিলম্বে এটার দায় স্বীকার করে সিআইডি হোক, সিবিআই হোক, সব তদন্ত হোক। কিন্তু এটা যে অন্যায় হয়েছে, অন্য রাজ্যে সেটাকে ব্ল্যাক লিস্টেড করেছে এবং আমাদের রাজ্যে সেটাকে তারা নোটিশ পাঠিয়েছে যে আমরা ব্ল্যাক লিস্টেড করছি, এইগুলো আপনারা দেখুন, এদিকে নজর দিন। তারপরেও সেই জিনিসটা নজর দেওয়া হচ্ছে না। আজকের চিকিৎসা ব্যবস্থার মধ্যে ট্রিটমেন্ট করতে গিয়ে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার নানান রকমের, কে কোন ডিউটি থেকে 2 মিনিট পরে এসছে, কে 5 মিনিট আগে এসছে, এসব তথ্য ঘুরে আপনি পাবেন। ওটার জন্য একটা প্রাণ বা যে একটা মানুষের প্রাণ চলে গেল, আরও কত প্রাণ যুদ্ধে আছে, তাদেরকে আপনি কীভাবে জাস্টিফাই করেন? এই আরএলের ব্যবহারটা আজ না বহুদিন ধরে হচ্ছে, মৃত্যুর সংখ্যা অনেক ছিল, সেখানে এখন যেটা বেরিয়ে আসছে একদম যেটা দেখুন, মানুষ দেওয়ালে পিঠ থাকার একটা জায়গা তৈরি হয়ে যায়। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ করার আর কোনো জায়গা থাকে না। একজন স্টুডেন্ট, একজন প্রিন্সিপাল দুর্নীতির জন্য জেলে, এগুলো এটার জন্য দুর্নীতি হয়েছে, এটা চিল্লে প্রমাণ করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে দুর্নীতি যে জায়গাগুলো রোখা যায়, যে জায়গাগুলো আটকানো যায়, 26 টাকায় কী দুর্নীতি করছে, এটা আমাদের কাছে প্রচণ্ড কষ্টের জায়গা তৈরি হয়েছে। লক্ষ কোটি টাকার দুর্নীতি তো আমরা দেখে এসেছি, 100 কোটি টাকা বিছানা থেকে বেরোচ্ছে, কার ব্যাংক থেকে বেরোচ্ছে, সেগুলো তো চলছে। তাই বলে 26 টাকার একটা আরএলে আপনি দুর্নীতি করবেন যেখানে একটা মানুষের জীবন চলে যাবে, এটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই। বারবার বলছি, শুধুমাত্র জুনিয়র ডাক্তার হিসেবে না, মানুষ হিসেবে, এই বাংলার মানুষ হিসেবে, একজন মানবিক জায়গা থেকে এটা আমাদের অত্যন্ত ব্যথা দিয়েছে। তাই আমরা এর আগেই এই ট্রিটমেন্টের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলাম, কিন্তু এখন যখন আমরা দেখছি যে এই ব্যবস্থাটাকে সাধারণ মানুষের হেলথের ব্যাপারটাকে ঘুরিয়ে কোনো একজন কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে এটাকে একটা শান্ত করার প্রচেষ্টা, এটা আমরা ঠিকভাবে নিচ্ছি না। আমরা চাইছি সিআইডি, সিবিআই যাই তদন্ত হয় হোক, ওটা আলাদা সাইড, কিন্তু এ ধরনের দুর্নীতি একদম প্রান্তিক মানুষ যারা আছে তাদের অন্তত ঘাড়ে এ ধরনের দুর্নীতির কোপ যাতে না পড়ে, সেটাই আমরা চাইছি। এবং এর আগেও আমরা বলেছি যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএমও আনতে হলো একটা পেশেন্ট, কেন মেদিনীপুর তো একটা মেডিকেল কলেজ, আর এটা নতুন কোনো জলপাইগুড়ি মেডিকেল কলেজ নয় যে যেখানে 2টো ডাক্তার দিয়ে মেডিকেল কলেজ খুলে দেওয়া। পরিকাঠামোর থেকে সবসময় প্রশ্ন আছে, আপনি হঠাৎ করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ কেন বললাম, গিয়ে খোঁজলেন কটা ডাক্তার আছে, হয়তো কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই পাবেন না, একটা ডিপার্টমেন্ট এরকম পাবেন যেখানে কোনো স্যারই নেই, ডিপার্টমেন্ট চলছে। আপনি চলে যান কোনো অন্য কোথাও একটা ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চলে যান, এইসব একটা মেডিকেল কলেজ বলে তথ্য দিয়ে আমাদের কী করবো শেষ হবে না। কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ আপনারা জানেন এটা অনেক পুরনো মেডিকেল কলেজ, যেখানে আজ পর্যন্ত একটা ডায়ালাইসিস মেশিন 24/7 করতে পারছে না, ল্যাব টেস্ট 24/7 করতে পারছে না, যার জন্য পেশেন্টকে এখানে শিফট করতে হবে। না, সিলমোহর আমরা দেওয়ার কেউ নয়, বিরোধীরা কী বললো সেটাও ইম্পর্টেন্ট। আমরা যেটা আমাদেরকে ব্যথা দিয়েছে সেটাই আমরা বলছি যে পর্যাপ্ত ম্যান পাওয়ার দরকার, আজকের আপনি নোটিশ বার করে দিলেন যে জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্টে অংশগ্রহণ করবে না, সার্জারি করবে না, তাহলে সিনিয়র ডাক্তার পরিমাণে দিয়ে দিন আপনি। আমরা তো চাইছি সাধারণ মানুষের পরিষেবাটা কন্টিনিউ থাকে, তাহলে পরিষেবা কন্টিনিউ করার জন্যই জুনিয়র ডাক্তার এসে রাতের পর রাত জেগে ওটি করে। জুনিয়র ডাক্তারের কি মজা লেগে গেছে সারা রাত ধরে অপারেশন করে, আর ঘুমাতে ইচ্ছা করে না, কিন্তু প্রেশারটা সেই রকম তৈরি হয়। একটা হসপিটালে রাতে 10টা 12টা 15টা আপনাদের যখন আন্দোলন চলছিল জুনিয়র ডাক্তারের কাজে যখন স্ট্রাইক করেছিলেন তখন তো বলা হচ্ছিল যে পরিষেবা পাচ্ছে না, আপনাদের দরকার করছিল বেশি। একদমই তাই। তো এই ব্যাপারগুলো আমরা আর ডিটেলস বলছি না, সাধারণ মানুষ এগুলো বুঝতে পারছে। আমরা দেখুন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলার জন্য সব কিছু নয়, সাধারণ মানুষ অলরেডি বুঝতে পারছেন। যারা সাধারণ মানুষের উদ্দেশ্যে এসব করছেন তারা ভোট ব্যাংকের রাজনীতি করছে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, যাকে বলতে চাইছি তিনি একজন স্বাস্থ্য সচিব, আমরা যাকে বলতে চাইছি তিনি একজন মুখ্য সচিব, যাকে বলতে চাইছি তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিক এবং উচ্চপদস্থ মিনিস্টার। তারা এই ব্যাপারগুলো বারবার আমাদের কথাগুলো তারা ফেলে দিচ্ছে না, আমাদের কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না, এটাই আমাদের ব্যাপার। আমরা চাইছি এই ব্যাপারগুলো তারা ভেবে দেখুক এবং আমরা বারবার কী বলেছি যে আমাদেরকে স্টেক হোল্ডার নিয়ে নিন, আমাদের পথ দিতে হবে, একটু আলোচনা করুন আমাদের সঙ্গে কীভাবে কোথায় কী সমস্যা হয়। আজকের আরএল নিয়ে আপনি অনেক মেডিকেল কলেজে গিয়ে দেখুন আরএল বন্ধই আছে, অনেক ইউজই করে না, স্টক আছে কিন্তু ইউজ করে না, এই জন্য যে নানান রকমের পেশেন্টের এফেক্ট হয়। তাহলে এটা নতুন কিছু নয়, সব জায়গায় এই অভিযোগগুলো আছে। তাহলে তারপরেও একদিন যখন একজনের তার জন্য জীবন যেতে হলো, আর আপনি সেই জীবন চলে যাওয়ার দুঃখটাকে অন্য কারোর দোষে চাপা দেওয়ার চেষ্টা করছেন। একটা সিজার করার জন্য জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নিয়ে কিসের ইম্পর্টেন্ট? একটা সিজার করা একজন এমবিবিএস ডাক্তার
যে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি করে তারপরে পড়াশোনা করে আবার এসে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ব্যাচেলর অফ সার্জারি অলরেডি হয়ে যায়। বেসিক এমার্জেন্সি সার্জারি একজন MBBS ডাক্তারও করতে পারে। এটা তো নতুন কোনো নিয়ম না, এটা পৃথিবীতে যেদিন থেকে নিয়ম হয়েছে সেদিন থেকে ছিল। আজকের পোস্ট গ্রাজুয়েট স্পেশালাইজেশন নিয়ে এত লাফালাফি হচ্ছে। 20 বছর আগে আপনি অনেক সিনিয়র ডাক্তার পাবেন যারা এখন কত অপারেশন করেন, MBBS। আরে ব্যাচেলর অফ সার্জারি তারা তো হয়েছে, পড়াশোনা করেছে, ইমার্জেন্সি লাইফ সেভিং অপারেশন তারা করতে পারেন। যাই হোক, আজকের আপনি নতুন অর্ডার দিয়ে দিচ্ছেন, দিন কোনো আপত্তি নেই, তাহলে সিনিয়র ডাক্তার অ্যাভেলেবেল করে দিন। আপনি এদিকটা বন্ধ করছেন, যেমন মেডিসিন উইথড্র করে নিলেন, RL উইথড্র করে দিলেন, অপোজিশনে কিছু দিন। অসুবিধা কার হচ্ছে? যে ট্রিটমেন্ট পেতে আসছে তার হচ্ছে। আমাকে এই যে অপারেশন করতে দিলেন, আবার বলছেন যে আমার MS ডিগ্রি যাদের আমাদের হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে অপারেশন, তাহলে শিখবে কোথায়? যেদিন পরীক্ষা দিয়ে দেবে ডিগ্রি এসে তারপর দিন নিয়ে অপারেশন করবে। শেখার প্রসেসটাকে, আপনি শিক্ষার প্রসেসটাকে যেভাবে নষ্ট করার প্রচেষ্টা করছেন, অর্ডারটা এরকম বলতে পারছেন যে সিনিয়র ডাক্তার স্যাররা প্রেজেন্ট থাকবে, অপারেশন করতে পারবে না, তাদের পানিশমেন্ট দেওয়া হবে। এই যে একটা ভয় দেখানো একটা সিস্টেম তৈরি করে আলটিমেট সাধারণ মানুষের ট্রিটমেন্টেই গিয়ে এফেক্ট করবে। তো আমরা চাই কোনো সাধারণ মানুষের উদ্দেশ্যে আর কি বলবো, বলার কিছু নেই। সাধারণ মানুষের স্বাস্থ্য সচিবের আমরা দেখেছিলাম বারে বারে আপনারা তার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিভিন্ন অভিযোগ আর্যিকরের বিভিন্ন ঘটনা, সেখানে মুখ্যমন্ত্রী কিছু সেভাবে মন্তব্য করেন, কিন্তু গতকালের মন্তব্য করেছেন তিনি রুষ্ট হয়েছে যথেষ্ট রাগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিবের উপর। কোথাও গিয়ে কিন্তু সাধারণ মানুষকে আইওয়াশ করার চেষ্টা। একদম দেখুন, কে কার উপর রাখলো এটা সত্যি ম্যাটার করে। যেটা ম্যাটার করে সেটা হলো আমরা যখন কোনো একটা ব্যক্তির কোনো কাজে বারবার ফেলিওর এক্সাম্পল তৈরি, তাকে সেই পদ ছেড়ে অন্য পদে যেতে। এমন তো নয় ওনাকে সাসপেন্ড করে জেল ফাঁসির কথা কেউ বলছে। আরে রাজ্যে আর কি IAS অফিসার নেই? রাজ্যে আর ইম্পর্টেন্ট যাদের আছে, যারা যোগ্য IAS অফিসার নেই? আমরা তো বাকিদের নাম আছে তো।